হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি সি প্রোগ্রামের প্রথম বেসিক ক্লাস নিয়ে এসেছি। তো আশা করি এই বেসিক ক্লাসে সি এর যে মেইন প্ল্যাটফর্ম, অর্থাৎ একটা প্রোগ্রাম শুরু করতে মেইন কী পার্ট দরকার হয় শুরুতেই, আমি সেই অংশটা নিয়ে আলোচনা করব। তা সি প্রোগ্রামটা সম্পূর্ণ ক্লিয়ার করতে গেলে আমাদের যে বেসিক অংশটা ধাপে ধাপে আলোচনা করতে হবে। আমি প্রত্যেকটা পার্টই ধাপে ধাপে আলোচনা করব। যেহেতু সি প্রোগ্রাম আমাদের কয়েকটা পার্টে বিভক্ত, এই জন্য প্রত্যেকটা পার্টের বেসিক অংশ আমি আলোচনা করব, তারপর সেটার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সঙ্গে সিটাও করব। তা আশা করি তোমরা প্রথম থেকেই সঙ্গেই থাকবে। আমি সির বেসিক পর্বের পার্ট 1 যেটা আজকে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের সি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে কতগুলো পার্ট থাকে, কোন কোন অংশগুলো থাকে, প্রত্যেকটা অংশ প্রোগ্রাম সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য কোন কোন জায়গায় হেল্প করে, আমি সেই পার্টটা নিয়ে আজকের ক্লাস উপস্থাপন করব। তা আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে একটা কি দুইটা ক্লাস পরেই মোটামুটিভাবে তোমরা নিজের মতো করেই সি প্রোগ্রাম নিজের থেকেই উপস্থাপন করতে পারবা। তো ফার্স্ট সি প্রোগ্রামের আমি সি বেসিক পর্ব অন আলোচনা করব। আমরা মোটামুটিভাবে বেসিক পর্ব 1, 2, 3, 4 এভাবে আলোচনা করব। তারপরে আমি যাব হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং তার সি অংশটা আলোচনা করব। তো প্রথমেই দেখো নাম্বার 1 যেটা তুলে রেখেছি। তো প্রিয় বন্ধুরা, আমি আবারও বলি, সি প্রোগ্রামটা সাধারণত নর্মালি কেউ আলোচনা করলেও কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না। আমি আবারও বলছি, সি প্রোগ্রামটা সাধারণত কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না। আমরা যখন বোর্ড খাতা দেখি তখন দেখি যে নর্মালি 95% স্টুডেন্টই এই অংশটায় কখনো উত্তর করে না। আর যারা উত্তর করে বেশিরভাগ ক্ষেত্রেই সেটার কিছু না কিছু ইরর বা ভুল থাকে। আমি বলতে চাই যে এই পার্টটা অন্তত অন্যান্য অধ্যায় থেকেও অল্প সময়ে প্রিপারেশন সম্পন্ন করা যায়। যেমন তৃতীয় অধ্যায় থেকে এই অংশটা অনেক কম সময়ে প্রিপারেশন সম্পন্ন হয়। তা আমি আশা করি তোমরা যদি আমার এই সি প্রোগ্রাম অংশের সঙ্গে থাকো, তাহলে মোটামুটিভাবে কয়েকটা ক্লাস পরেই দেখবা যে তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেবে এবং তোমরা সি নিজের থেকেই সম্পূর্ণ করতে পারবা, বা যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম তোমাকে বললে তুমি নিজের মতো করে সেটা উপস্থাপন করতে সক্ষম হবা। আমরা সি এর বেসিক পর্ব 1 উপস্থাপন করতে চলেছি। তা আমি আজকে যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে কতগুলো পার্ট থাকে এবং তার প্রত্যেকটা পার্টের স্পেসিফিক একটা কাজ থাকে এবং সেটা কেমন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রোগ্রামের ভেতরের পার্টটাকে আমি উপস্থাপন করব, তারপরে ধাপে ধাপে বাকি বেসিকগুলো আমি উপস্থাপন করব। আমাদের নাম্বার বেসিক পর্ব 1। 1 নম্বরে দেখো, একটা প্রোগ্রামের প্রথমের সি দিয়ে প্রোগ্রাম করতে গেলে আমাদের এই লাইনটা দিয়ে শুরু হয়, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই অংশটা দিয়ে শুরু হয়, এইটুকু হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা, তাহলে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই স্টুডিও ডট এইচ এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে সি প্রোগ্রাম শুরু করতে হলে প্রথমেই লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। দেখো আমি একটু বাংলা কথা লিখে রেখেছি। সি প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশনগুলো হেডার ফাইলের মধ্যে থাকে। হেডার ফাইলকে স্টুডিও ডট এইচ প্রোগ্রামে যুক্ত করতে হ্যাশ ইনক্লুড ব্যবহৃত হয়। আমি তোমাকে আবার একটু ক্লিয়ার করি। যেহেতু সি আমরা শুরু করব হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই স্টুডিও ডট এইচ অংশটার কাজ, শুধু এই অংশটা কিন্তু স্পেসিফিক, এটা এই অংশটার কাজ হচ্ছে আমার এই প্রোগ্রামের মধ্যে কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হবে। আমি আবার একটু বলে রাখছি, প্রোগ্রামের ভেতরে কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হবে। লাইব্রেরি ফাংশন চেনার উপায় হচ্ছে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। লাইব্রেরি ফাংশন চেনার উপর তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে।
এক। 2 নম্বরের লাইব্রেরি ফাংশন চেনার উপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ইনভাইটেড কমা থাকবে। আচ্ছা, এই অংশটা আমরা বাদ দিলাম। একটা কথাই আমরা বুঝতে পারবো, প্রোগ্রামের মধ্যে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটাকে আমরা লাইব্রেরি ফাংশন বলবো। এক। 2 হচ্ছে লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট কাজ করার জন্য, অর্থাৎ এক এক টাইপের লাইব্রেরি ফাংশন এক এক রকমের কাজ করে। তাহলে যেমন প্রিন্টএফ প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়, স্ক্যানএফ প্রোগ্রামে কোনো ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রোগ্রামের মধ্যে কোনো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, আউটপুট দেওয়ার জন্য প্রিন্টএফ, এগুলোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং এদেরকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশন প্রোগ্রামের মধ্যে যখন কাজ করে তার জন্য দরকার হয় কি, এই studio.h, অর্থাৎ এই studio.h এই লাইব্রেরি ফাংশনগুলোকে ধারণ করে এর মধ্যে। তাই এখানে লিখেছি দেখো, সি প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশনগুলো হেডার ফাইলের মধ্যে থাকে, অর্থাৎ এইটার ভেতরে থাকে। হেডার ফাইলকে studio.h প্রোগ্রামে যুক্ত করতে হেডার ফাইলকে, অর্থাৎ এইটাকে হেডার ফাইল বলতে কিন্তু এই অংশটাকে বোঝানো হয়েছে, এইখান থেকে এইটুকু, এটা হেডার ফাইলকে, অর্থাৎ এটাকে প্রোগ্রামে যুক্ত করতে হ্যাশ ইনক্লুড ব্যবহৃত হয়। তাহলে দেখো, studio.h এর কাজ হচ্ছে লাইব্রেরি ফাংশনকে ধারণ করা। আবার studio.h প্রোগ্রামে আনতে গেলে ও নিজে নিজে প্রোগ্রামে আসতে পারে না, ওকে আবার প্রোগ্রামে যুক্ত করতে হয় কারো মাধ্যমে। সেই যে মাধ্যমটা ওকে প্রোগ্রামে যুক্ত করে দেবে তার নামই হচ্ছে এই হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড এই হেডার ফাইলকে প্রোগ্রামের সঙ্গে যুক্ত করে দেয়। আর হেডার ফাইল আমরা কাজ করে কি, লাইব্রেরি ফাংশনগুলোকে ধারণ করে, তার ভেতরে লাইব্রেরি ফাংশন থাকে। তাহলে নাম্বার 1 লাইনটা আমরা বুঝে ফেলছি যে হ্যাশ ইনক্লুড studio.h, studio.h এর কাজ হচ্ছে লাইব্রেরি ফাংশনকে ধারণ করা, আর এই studio.h কে প্রোগ্রামে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় হ্যাশ ইনক্লুড। ওকে, আবার লাইব্রেরি ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যে যার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং প্রত্যেকটা লাইব্রেরি ফাংশন একটা নির্দিষ্ট কাজ করে থাকে। এক একটা লাইব্রেরি ফাংশন এক একটা কাজের জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রথম লাইনের কাজটা আমরা বুঝে গেলাম, হ্যাশ ইনক্লুড studio.h। নাম্বার 2 দেখো, int main, int main এর পর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। int main ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং এখানেই শেষ হবে, এটা হচ্ছে 2 নম্বর অংশ। একটি কিওয়ার্ড, এই int main এটাকে বলা হয় কি, int main ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত এটি একটি কিওয়ার্ড। দেখো, সি দিয়ে প্রোগ্রাম করলে মেইন ফাংশন থেকে একটি প্রোগ্রাম শুরু হয়, অর্থাৎ সি দিয়ে যখন প্রোগ্রাম করতে আমরা যাই তখন এই মেইন অংশ থেকেই কি হয়, int main, এই যে মেইন ফার্স্ট ব্র্যাকেট এই অংশ থেকে কি হয়, প্রোগ্রাম শুরু হয়। int আমাদের না দিলেও সমস্যা নেই, এই মেইন ফার্স্ট ব্র্যাকেট এটা আমাদের দিতেই হবে। তাহলে int main ফার্স্ট ব্র্যাকেট একটি কিওয়ার্ড। সি প্রোগ্রামটা এই কিওয়ার্ড থেকে বা এই ফাংশন থেকে চলা শুরু করে। সি দিয়ে প্রোগ্রাম করতে গেলে মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হয়, এটাকে যে int main এটাকে বলা হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হয়। এই জন্য সি প্রোগ্রামে মেইন ফাংশন থাকা বাধ্যতামূলক। 2 নম্বর যেটা কথা আমাদের, int main এরপর ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ আমাদের সি প্রোগ্রাম এই অংশ থেকে চলা শুরু করে, এই অংশ থেকে শুরু হয়। এই জন্য সি দিয়ে প্রোগ্রাম রচনা করতে গেলে আমাদের এই অংশটা থাকাটা একেবারে বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। কারণ এই int main এটা ছাড়া, এই কিওয়ার্ড বা এই মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম রান করতে বা চলতে পারে না। তাহলে 1 নম্বরে ছিল হ্যাশ ইনক্লুড studio.h, 2 নম্বর হচ্ছে আমাদের int main ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে প্রোগ্রাম শুরু হবে। তাহলে প্রথম লাইনের কাজ ছিল লাইব্রেরি ফাংশনগুলোকে ধারণ করা, দ্বিতীয় লাইনের কাজ হচ্ছে প্রোগ্রাম স্টার্ট করা। এখানে আমরা আরেকটা কথা, এই মেইন ফাংশনটা প্রোগ্রাম কি স্টার্ট করবে, কিন্তু এই মেইন ফাংশনটা আবার সেকেন্ড ব্র্যাকেট ছাড়া চলতে পারে না। দেখো, 3 নম্বরে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ int main এর পরেই কি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে মেইন ফাংশন আবার সেকেন্ড ব্র্যাকেট হতে কাজ শুরু করে, অর্থাৎ মেইন ফাংশন সি চলতে গেলে মেইন ফাংশন লাগবে, আবার মেইন ফাংশন চলতে গেলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তার মানে মেইন ফাংশনের পরেই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেখান থেকে সি প্রোগ্রাম চলা শুরু করবে। তাহলে 1 নম্বর কথা হ্যাশ ইনক্লুড studio.h লাগবে। 2 নম্বর কথা int main ফার্স্ট ব্র্যাকেট এটা লাগবে। এটাকে আবার রান করার জন্য বা চলা শুরু করার জন্য কি লাগবে, সেকেন্ড ব্র্যাকেট লাগবে নাম্বার 3 তে। তাহলে আমরা 3টা জিনিস শিখে ফেলছি।
হ্যাশ ইনক্লুড stdio.h int মেইন এবং সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এরপরে আসবে 4 নম্বর হচ্ছে আমরা সি দিয়ে যে প্রোগ্রামগুলো রচনা করব এর মধ্যে কিছু ভেরিয়েবল বা চলকের ব্যবহার হবে। ধরে নিলাম আমরা দুটি সংখ্যার যোগ করব, তাহলে একটা সংখ্যার মান 5 আর একটা সংখ্যার মান 10, কিন্তু 5 আর 10 প্রোগ্রামে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি, যে একটার মান 5 সেটা হয়তো এক্স এর মধ্যে রাখতে হবে, একটার মান 10 সেটা হচ্ছে ওয়াই এর মধ্যে রাখতে হবে, আরেকটার মান 15 সেটা জেড এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ এই যে মানগুলোকে কারো মধ্যে রেখে দিচ্ছি, যার মধ্যে রাখবো তার নাম হচ্ছে চলক বা ভেরিয়েবল। তাহলে প্রোগ্রামের ভেতরে যতগুলো অংশে যে কয়টা ভেরিয়েবল বা চলক ব্যবহার করব সেই কয়টাকে আগে বর্ণনা করে নিতে হবে যে আমি এই কয়টা ভেরিয়েবল ব্যবহার করব। আবার আমি বলছি, প্রোগ্রামের মধ্যে আমরা যে চলকগুলো ব্যবহার করব, চলকের ইংলিশ নাম হচ্ছে ভেরিয়েবল। প্রোগ্রামের মধ্যে যতগুলো চলক ব্যবহার করব প্রত্যেকটাকে আমাদের বর্ণনা করে প্রোগ্রাম শুরু করতে হবে। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট থেকে প্রোগ্রাম শুরু হবে, সুতরাং এখানে আমাদের লাইনে বর্ণনা করতে হবে এরপরেই, সেকেন্ড ব্র্যাকেটের পরেই, যে আমি এই ভেরিয়েবলগুলো নিয়ে, এই চলকগুলো নিয়ে এই প্রোগ্রামটার ভেতরে কাজ করব। ওকে, তাহলে এই ভেরিয়েবল বর্ণনা বা চলক বর্ণনা করে প্রোগ্রাম শুরুতে যেতে হবে, ভেতরে যেতে হবে। তো এই চলক বর্ণনা আবার 3 প্রকারের হয়। চলক বর্ণনা 3 প্রকারের হয়। তাহলে 4 নম্বরে দেখো লিখে দিয়েছি আইএনটি ভেরিয়েবল। ভেরিয়েবল কথাটা ঠিক, ভেরিয়েবল নেম, এখানে দিলাম যেমন। আচ্ছা, তাহলে 4 নম্বর হচ্ছে আইএনটি ভেরিয়েবল নেম। যতগুলো ভেরিয়েবল ব্যবহার করব তার নাম এখানে দিতে হবে। একাধিক হলে কমা ব্যবহার করতে হবে, এবং এইখান থেকে কিন্তু আমাদের শুরু হলো সেমিকোলনের ব্যবহার। ভেরিয়েবল বর্ণনার থেকে শুরু হলো সেমিকোলনের ব্যবহার। দেখো, প্রথম লাইনে সেমিকোলন ব্যবহার করিনি, দ্বিতীয় লাইনে সেমিকোলন ব্যবহার করিনি, তৃতীয় লাইনেও সেমিকোলন ব্যবহার করিনি, চতুর্থ লাইনে এসে সেমিকোলন ব্যবহার করছি। তাহলে আইএনটি ভেরিয়েবল নেম, আইএনটি হচ্ছে ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। তাহলে ইন্টিজার নাম্বার যদি হয় তাহলে তার জন্য ভেরিয়েবলে ব্যবহার করতে হবে আইএনটি, ইন্টিজার নাম্বারের প্রথম 3 অক্ষর আইএনটি ভেরিয়েবল নেম। মনে করো আমি 2টা ভেরিয়েবল ব্যবহার করব, একটার মান 5 একটার মান 6, তাহলে x = 5 y = 6, তার মানে 5 আর 6 এর জন্য 2টা চলক দরকার, একটা x একটা y। তাহলে আইএনটি ভেরিয়েবল নেম আমি যেমন দিয়ে রাখছি, এইটুকুর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এটাকে, যেমন আইএনটি এক্স ওয়াই, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। কয়টা ভেরিয়েবল? 2টা ভেরিয়েবল নিয়ে কাজ করব, একটা এক্স একটা ওয়াই, এবং এই 2টা ভেরিয়েবল যোগ করব। মনে করো আমি 2টা সংখ্যা যোগ করার একটা ক্যালকুলেটর, ছোট্ট ক্যালকুলেটর তৈরি করব যে শুধুমাত্র 2টা সংখ্যাকে যোগ করতে পারে। তাহলে একটা সংখ্যা হবে এক্স, এক্স এর ভেতরে মান রাখবো, আর একটা মান কি ওয়াই এর মধ্যে থাকবে, 2টা চলক, কিন্তু 2টাকে যোগ করলে তো আরেকটাও পূর্ণ সংখ্যা হবে, সেটাও তো একটা চলক, সেটা রাখবো কোথায়? সাম, যোগফলের মধ্যে। কার মধ্যে? সামের মধ্যে। তাহলে এই প্রোগ্রামে কয়টা চলক হবে? 3টা। ইনপুটের জন্য এক্স ওয়াই, আউটপুটের জন্য সাম। কারণ ইনপুট নেব 2টা মান, সে 2টাকে যোগ করলে একটা আউটপুট হবে। তাহলে ইনপুটের জন্য এক্স ওয়াই, আউটপুটের জন্য সাম। ওকে, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করে দিছি, ভেরিয়েবল বর্ণনা করে ফেলছি যে সেটা যদি পূর্ণ সংখ্যা হয় লিখতে হবে আইএনটি। কি লিখতে হবে? আইএনটি। এবং পূর্ণ সংখ্যার জন্য মনে রাখতে হবে আমরা ভেতরে যেটা, যখন মান চেয়ে নেব, মান কি করব? চেয়ে নেব, তখন মান চাওয়ার জন্য স্ক্যানএফ দিয়ে মান চাওয়া হয়, তার মধ্যে পূর্ণ সংখ্যার জন্য লিখব %d, পূর্ণ সংখ্যার জন্য লিখব %d। যে কয়টা চলক হবে ইনপুটের জন্য সে কয়টা %d। এখানে আমি 2টা চলক নিয়েছি, দেখো স্ক্যানএফের মধ্যে 2টা %d ব্যবহার করছি। কয়টা? একটা, 2টা। আমি এখানে আরো ক্লিয়ার করব, এখান থেকে একটু বলে যাচ্ছি যে যখন আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করে যাব, ভেরিয়েবল বর্ণনা করে যাব, তখন এই স্ক্যানএফটা কি আকারে চেঞ্জ হবে। তাহলে যদি আইএনটি ইন্টিজার নাম্বার ভেরিয়েবল লিখি
তখন লিখতে হবে পার্সেন্টেজ ডি। যে কয়টা ইনপুট হবে সে কয়টা পার্সেন্টেজ ডি। এখানে দুইটা ইনপুট এক্স ওয়াই, এই জন্য পার্সেন্টেজ ডি হবে কত, দুইটা। এবং এই অংশের মধ্যে কোনো কমা থাকা যাবে না, এবং এই অংশটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে। ওকে, তাহলে আমরা বুঝে ফেলছি যদি ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের বর্ণনা ইন্টিজার নাম্বার হয়, তবে যে কয়টা ইনপুটের জন্য ভেরিয়েবল থাকবে ঠিক স্ক্যানআপের মধ্যে সেই কয়টা পার্সেন্টেজ ডি ব্যবহার করব। এবং এই পার্সেন্টেজ ডির মধ্যে একাধিক 3, 4, 5টা যদি হয়, 5টা যদি এখানে বর্ণনা করতাম এক্স ওয়াই জেড, আরও 2টা করতাম, তাহলে ততগুলোই পার্সেন্টেজ ডি হতো, এবং ততগুলোই কি হতো, ইনভার্টেড কমার মধ্যে আটকে থাকতো, এবং এদের মধ্যে কোনো কমা ব্যবহার করা যাবে না। এখানে আরেকটা কথা, যে কয়টা ভেরিয়েবল হবে আবার সেই কয়টা ভেরিয়েবলের জন্য সেই কয়টা চলক হবে। তাহলে এখানে 2টা চলক ছিল, 2টা ভেরিয়েবল, ভেরিয়েবলের পরে দেখো আবার চলকগুলো বর্ণনা করতে হয়, সেটা কি দিয়ে, অ্যাম্পারসেন্ট দিয়ে। কি দিয়ে, অ্যাম্পারসেন্ট এক্স, অ্যাম্পারসেন্ট ওয়াই। ওকে, তাহলে আমরা এই অংশটা শিখে গেছি। আইএনটি ভেরিয়েবল নেম, যদি ইন্টিজার নাম্বার হয় এটা ব্যবহার করব। ওকে, তাহলে 2টা চলক ছিল কি কি, এইখানে কিন্তু আবার কমা হবে, এটা হলো প্রিন্টএফের জন্য, কোনটা, প্রিন্টএফ অংশ। তাহলে অ্যাম্পারসেন্ট এক্স কমা অ্যাম্পারসেন্ট ওয়াই, এটা হলো ইন্টিজার নাম্বারের জন্য। কার জন্য, আইএনটির জন্য। কোনটা, স্ক্যানএফ, আইএনটির জন্য স্ক্যানএফ। প্রোগ্রামের যেমন স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন থাকবে, কারণ কিবোর্ড থেকে যখন কম্পিউটারের ভেতরে মানকে ইনপুট করা হয়, ঢোকানো হয়, তখন এটা দিয়ে এটা মান চেয়ে নেয় কিবোর্ড থেকে, কারণ 5, 6, 7, 10 এক্স ওয়াই জেড সব কার কাছে আছে, কিবোর্ডের উপরে আছে। ওকে, যদি এটা ফ্লোটিং নাম্বার হয়, ভগ্নাংশ সংখ্যা হয়, ইন্টিজার নাম্বার হলে আমরা এভাবে বর্ণনা করব, এবং তার স্ক্যানএফটা হবে এরকম। যদি ফ্লোটিং নাম্বার হয় অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার হয়, তাহলে আমরা ব্যবহার করব স্ক্যানএফের মধ্যে, অর্থাৎ ফ্লোটিংয়ে তো ফ্লোট লিখব, FLOAT। ফ্লোটিংয়ের জন্য এর মধ্যে শুধু চেঞ্জ হবে কি, এই পার্সেন্টেজ এফ, 2টা নিয়েছিলাম, তাহলে এখানে 2টাই হবে পার্সেন্টেজ এফ। দেখো সব একই থাকবে, সেম, কোনো চেঞ্জ নেই, শুধু ফ্লোটিংয়ের জন্য পার্সেন্টেজ এফ হবে, অ্যাম্পারসেন্ট এক্স, অ্যাম্পারসেন্ট ওয়াই, কোনো চেঞ্জ কিন্তু নেই। তার মানে ইন্টিজার নাম্বারের জন্য ডি, ফ্লোটিং নাম্বারের জন্য এফ, ফ্র্যাকশন নাম্বার তার থেকে প্রথম অক্ষর এফ, আর ডেসিমাল নাম্বার ডি। তাহলে ইন্টিজার নাম্বার হলে ডি, ফ্লোটিং নাম্বার হলে এফ, বাকি অংশটা এভাবে ব্যবহার করব। এই পার্সেন্টেজ অংশগুলো ইনভার্টেড কমার ভেতরে থাকবে, এবং তারপরে একটা কমা হবে, তারপরে যে কয়টা পার্সেন্টেজ এফ, যে কয়টা চলকের জন্য যে কয়টা পার্সেন্টেজ এফ নেব, যদি 3টা নিতাম ওখানে ভেরিয়েবল ডিক্লারেশন করতাম, তাহলে 3টা পার্সেন্টেজ এফ দিতাম। তাহলে 2টা বর্ণনা করছে এখানে, এই জন্য 2টা দিছি, তারপরে কমা, তারপরে যে কয়টা চলক ছিল সেই কয়টাকে অ্যাম্পারসেন্ট দিয়ে প্রকাশ করতে হবে, প্রত্যেকটার মাঝে কমা। এই যে 2টা চলক ছিল, 2টা অ্যাম্পারসেন্ট, এর জন্য এইটা, এর জন্য এইটা, প্রত্যেকের মাঝে আবার কি আছে, কমা আছে, শেষ সেমিকলন। তাহলে ফ্লোট ব্যবহার করা হয়ে গেছে আমাদের, ফ্লোট ভেরিয়েবল। একটু ভালো করে দেখো, আইএনটি জন্য উপরের লাইনটা হবে, ফ্লোটের জন্য নিচের লাইনটা হবে। এরপর আছে ডাবল ভেরিয়েবল, অর্থাৎ কখনো কখনো ইসের মধ্যে অনেকগুলো চলক বা একটু বড় টাইপের ফাংশন বর্ণনা করার দরকার হয়, তখন আমরা ব্যবহার করব কি, ডাবল ভেরিয়েবল। কি ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল হতে পারে ইন্টিজার, ভেরিয়েবল হতে পারে ফ্লোটিং বা ফ্লোট, ভেরিয়েবল হতে পারে ডাবল। তো ভেরিয়েবল যদি ডাবল হয় তখন আমরা ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে ডাবল, ডাবলের জন্য আমরা স্ক্যানআপের মধ্যে একই জিনিসই ব্যবহার করব, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হবে, শুধু এই এলএফ হবে, ডাবল, DOUBLE, ডাবল, কমা $x, $y, এটা শেষ। একটু দেখো, খুব বেশি কিন্তু চেঞ্জ না, খুব বেশি চেঞ্জ না। প্রোগ্রামের মধ্যে যদি একটু বড় টাইপের প্রোগ্রাম হয় তখন আমরা ফ্লোটিংয়ের পরিবর্তে ডাবল ব্যবহার করি, এবং ডাবলের জন্য আমরা যে
চলকের জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে LF, পার্সেন্টেজ LF। দুইটা আমাদের চলক ছিল এখানে এক্স ওয়াই, এই জন্য পার্সেন্টেজ LF, বাকিটা একই, %x, %y, দুইটা চলক। তাহলে আমরা বুঝে ফেলছি আইএনটি হলে পার্সেন্টেজ ডি এবং ডি কমা দিয়ে % চলকগুলোর নাম, ফ্লোটিং হলে ভগ্নাংশ হলে %f কমা দিয়ে %এর পরে চলকগুলো, ডাবল হয় বড় টাইপের বর্ণনা হয় বা বড় টাইপের কোনো ফাংশন প্রোগ্রাম রচনার দরকার হয়, একটু বড় টাইপের প্রোগ্রাম, হিসাবটা একটু বড় হবে, বড় সূত্র ব্যবহার করতে হবে, সেই টাইপের জন্য কি হবে পার্সেন্টেজ, সেখানে ডাবল ব্যবহার করব, আইএনটি ব্যবহার করছি, তারপরে ফ্লোট করছি, এরপরে এদের পরিবর্তে কি হবে ডাবল লিখবো সেখানে, এবং সেখানে হবে কি %LF, বাকি সিস্টেমটা একই রকম হবে। তা আশা করি আমাদের ভেরিয়েবল বর্ণনাটা তোমরা শিখে ফেলছো, এবং ভেরিয়েবল আমরা এখানে যেটা লিখবো, এখানে কোনটা লিখবো, আইএনটি লিখবো না ফ্লোট লিখবো না ডাবল লিখবো। আইএনটি লিখলে স্ক্যানএফ কি করে চেঞ্জ হয়, ফ্লোট লিখলে ফ্লোটটার জন্য স্ক্যানএফ কি করে চেঞ্জ হয়, ডাবল লিখলে ডাবলের জন্য স্ক্যানএফ কি করে চেঞ্জ হয়, আমরা সেটা শিখে নিলাম। এরপরে দেখো আমরা সরাসরি কোথায় চলে আসছি, স্ক্যানএফ। তা আশা করি তোমরা এই অংশটা শিখে ফেলছো। তো স্ক্যানএফের জন্য এখানে ইনপুটের জন্য ভালো করে মনে রাখবা, এটা কিসের জন্য, ইনপুটের জন্য %d, যে কটা চলক থাকবে এখানে ভেরিয়েবল ডিক্লারেশন করব, তার মধ্যে তো কিছু ইনপুট, কিছু হবে কি সমাধানের পরেরটা আউটপুট। তাহলে সমাধানের পরে যদি আউটপুট হয় তাহলে ইনপুটের জন্য %d, ইনপুটের জন্য। স্ক্যানএফে কিন্তু সবসময় ইনপুট হয়, কারণ স্ক্যানএফের কাজই হচ্ছে কিবোর্ড থেকে কোনো মানকে চেয়ে নেওয়া। তাহলে কোনো মানকে সে চেয়ে নিছে, এই জন্য দুইটা হয়েছে, ইনপুট ছিল দুইটা, তারপরে চলক কমা দিয়ে সেমিকোলন শেষ। এরপরে দেখো স্ক্যানএফের মধ্যে মানকে চাওয়ার পরে তো মান নিয়ে প্রসেসিং এর কাজ করব, কি করব, ওই মান নিয়ে প্রসেস করব। এটা প্রসেসটা হচ্ছে কি সাম = x + y, যেহেতু আমরা দুইটা মান নিয়েছিলাম এবং দুইটা মানকে আমরা সাম দিচ্ছি, মানে কি এই দুইটা মানকে আমরা যোগ করব। আমি উদাহরণে একটু বুঝাই নিলাম, দুইটা মানকে যোগ করব, তাহলে সূত্র কি সাম = দুইটা কি যোগ, তাহলে দুইটা চলক x + y, এই যে এটা আসলে ইনপুট x আর y, সেইটা যোগ করার পর আউটপুট কার মধ্যে আছে, এই সামের মধ্যে। দেখো আউটপুট কার মধ্যে, সামের মধ্যে। তাহলে আমরা প্রসেসিং অংশ শেষ, প্রোগ্রামের প্রসেসের কাজ সম্পূর্ণ হবে। এখানে কি হবে প্রসেসের কাজ। এখানে আরেকটা কথা লিখে রেখেছি দেখো, স্ক্যানএফে যে কয়টি চলক থাকবে ইনপুটে সেই কয়টি %d ব্যবহৃত হবে, এবং পরেও সেই কয়টি %, ব্যবহৃত হবে, এবং %এর পর চলক নিতে হবে। মানে এক কথায় এই লাইনটাকে বর্ণনা করছিলাম, সেটা হচ্ছে যে কয়টি চলক নেব সেই কয়টি %d হবে, এবং তারপরে সেই কয়টি চলককে বর্ণনা করতে হবে, এবং প্রত্যেক চলকের মাঝে কি হবে কমা হবে। এবং এটি একটি লাইব্রেরি ফাংশন, মানে এই যে স্ক্যানএফ ব্যবহার করছে তো এটা একটা লাইব্রেরি ফাংশন। কেন, দেখো এর মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই বলে দিয়েছিলাম এটি একটি লাইব্রেরি ফাংশন। এখানে এই অবশ্যই এই ফার্স্ট ব্র্যাকেট থাকা বাধ্যতামূলক, অর্থাৎ লাইব্রেরি ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট থাকা বাধ্যতামূলক। তাহলে আমরা চলে আসছি কিন্তু এই অংশটায়, প্রসেসর অংশ। তাহলে এই সূত্রের মাধ্যমে প্রসেস করব। এখানে যোগের জন্য যোগ, গুণের জন্য গুণের সূত্র দিতাম, ভাগের জন্য ভাগের সূত্র, ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফলের সূত্র। ওকে, এরপরে দেখো উত্তর চলে আসছে সাম, তাকে কি করব প্রিন্ট করব। তাহলে প্রিন্টএফ কি করব, প্রিন্টএফ %d, কারণ উত্তরটা আমরা তো যেহেতু এখানে ইন্টিজার নাম্বার নিছি, দুইটা সংখ্যাকে যোগ করলে ইন্টিজারই হবে, পূর্ণ সংখ্যায় হবে। 5 + 2 7, 10 + 15 25, এগুলো সবই কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই জন্য পূর্ণ সংখ্যার জন্য আবার কি ডি ব্যবহার করব। এটা হলো উত্তরের ডি, কিন্তু এটা প্রিন্টএফ। এখন সমাধান ফল বা প্রসেসের ফল বা যোগ করার পর যোগ ফল আউটপুট হবে, কি হবে আউটপুট, সেটাকে প্রিন্ট করব, প্রদর্শন করব মনিটরে। এজন্য প্রিন্টএফ এটা একটা লাইব্রেরি ফাংশন। কেন, দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে প্রিন্টের যে ফলাফলটা সেটাও কি ইন্টিজার নাম্বার, এজন্য কি ডি, %d। এবং এটা হচ্ছে কাকে আমরা দেখো যেটা প্রদর্শন করছিলাম তার জন্য এটা প্রদর্শন করতে, এর জন্য এটার জন্য এটার জন্য এটা। তাহলে অবশ্যই যদি আমার উত্তরটাও %d হয়, তার চলকটা বর্ণনা করতে হবে তারপরেই % দিয়ে। এখানে আমার % দরকার হয় না, মনে রাখবা প্রিন্টএফে % দরকার হয় না, স্ক্যানএফে % লাগবে।
প্রিন্টএফে অ্যাম্পারসেন্ট দরকার হয় না। তাহলে উত্তর একটাই ডি, একটাই সাম, দুইটা সংখ্যা নেব, যোগ করলে তো একটাই হবে, যোগ করলে করলাম ডি, এবং যোগফলটা কার মধ্যে আছে, সাম, মানে এর চলক হচ্ছে এটা, এই পার্সেন্টেজ ডি এর চলক হচ্ছে এটা। আচ্ছা, এরপরে কি আমাদের সেমিকোলন শেষ। তারপরে দেখো রিটার্ন জিরো। রিটার্ন জিরো বলতে বোঝায় আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুলভাবে শেষ হয়েছে, আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারছি বা শেষ করতে পারছি, এটা হচ্ছে রিটার্ন জিরো। এখানে একটা স্পেস হবে কিন্তু মনে রাখবা, রিটার্ন এই জিরোর আগে একটা স্পেস দিতে হবে, রিটার্ন জিরো সেমিকোলন শেষ। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম, প্রোগ্রাম শুরু হয়েছিল, বলেছিলাম মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ছাড়া চলতে পারে না, এই যে প্রোগ্রাম চলা শুরু করছিল এবং এই এখানে এসে শেষ হয়েছে, অর্থাৎ এখান থেকে চলা শুরু করছে প্রোগ্রাম, এই যে এখানে এসে কি হলো, শেষ হলো। তা প্রিয় বন্ধুরা, আমরা পড়লাম বেসিক পর্ব 1 সি প্রোগ্রামের। তা আশা করি আমাদের বেসিক পর্ব 1টা কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে সি প্রোগ্রামে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর করব। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার হটলাইন নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো মুহূর্তে আমার এই নাম্বারকেও কল করতে পারো। আর আমার ফেসবুক পেজ তোমাদের স্কুল লিখে সার্চ করলেও সেখানেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাওয়া যাবে। তোমরা যদি নিয়মিতভাবে আমার সি প্রোগ্রাম অংশটার সঙ্গে থাকো, তা আশা করি খুব অল্প দিনের মধ্যেই 3-4টা ক্লাসের মধ্যেই সি প্রোগ্রাম তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তা আমি ধারাবাহিকভাবে সি প্রোগ্রামের বেসিক পর্বটা আলোচনা করব। আমি বেসিক পর্ব আজ শেষ করলাম এখানেই, আমাদের পরবর্তী ক্লাসে বেসিক পর্ব নিয়ে আলোচনা চলবে, তা আশা করি সে অংশের সঙ্গেই থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রোগ্রামিংয়ের 9ম ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।